আর মানে আমার মনে হয় 1% নতুন প্রজন্ম কেউই জানে না তার সম্বন্ধে। কারণ যাদের জানানোর কথা ছিল তারা মানে তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য গোপাল মুখার্জির নামটাকে ধামাচাপা দিয়ে রেখেছিলেন। এখন এমনই একটা সিচুয়েশন বেঙ্গল ফাইল হতে চলেছে বিবেক অগ্নিহোত্রী, ফলে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, তার আগে থেকেই হচ্ছে। আর এই বইটা আসাতে আরো বেশি আলোড়ন। আমার মনে হয় না এরপরে আর গোপাল মুখার্জির ইতিহাসটাকে চেপে রাখা। স্যার, আপনার দাদুর সঙ্গে হরেন ঘোষের যে ঐতিহাসিক যোগসূত্র এবং তৎকালীন সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেটা যদি একটু ডিটেলস যদি বলতেন। হরেন ঘোষ আমাদের এই মলঙ্গলের অঞ্চলেতেই উনি থাকতেন। ঘটনাটা হচ্ছে ধর্মতলা স্ট্রিট, যেটাকে লেনিন সরণি বলে আমরা জানি, ওখানে ওয়াচেন মোল্লা ম্যানশনে তখনকার দিনে এক নামজাদা বাইজি থাকতেন। এই বাইজি পরে লীগের নানান নেতা, বড় পুলিশি কর্তারা মুসলিম লীগের আসা যাওয়া করতো। তো তারই একটা দুটো ঘরের পাশে হরেনবাবু একটি অফিসে কেরানিকে চাকরি করতে। তো হরেনবাবু চাকরি ছাড়াও আর একটা ব্যাপার ছিল, উনি সাংস্কৃতিক জগতের সঙ্গে উনি একজন ভালো নৃত্যশিল্পী, নাচের উপরে ওনার বেশ সফল ছিল। তো সেই সূত্রেই মাঝে মধ্যে ওই বাইজির ঘরে মাঝে মধ্যে যেতেন, গল্প টল্প করতেন, কথাবার্তা বলতেন। এই তো হঠাৎ একদিন গিয়ে উনি বলেন যে দেখুন আমি চা খাবো আপনাকে, বসুন বলে উনি ঘরে বসে আছেন। তখন দেখে টেবিলের উপর একটা কাগজ পড়ে আছে। কাগজটা কি আছে না আছে কাগজটা খুলে দেখে উনি বেরিয়ে গিয়ে বাইরে ডাস্টবিনে কাগজটা ফেলে দেন। ততক্ষণে ওই চা নিয়ে চলে এসছেন, চলে আসে না একটা ফালতু কাগজ এখানে পড়েছিল, ফেলে দিল। ও আচ্ছা আচ্ছা, বসে চাটা খেয়ে উনি কথাবার্তা বলে উনি বেরিয়ে চলে গেছে। বেরিয়ে চলে যাওয়ার সময় ওই ডাস্টবিন থেকে কাগজটি এগিয়ে পকেটে নিয়ে আমাদের এই মনোবরণ দাদুর কাছে এসে পৌঁছে। তো কাগজটার মধ্যে কি ছিল, যে গঙ্গা রিপার থেকে পুরো অংশটুকু পূর্ব পাকিস্তান, যেটা আমরা বর্তমান বাংলাদেশের অভ্যন্তরে চলে যাবে, মানে আমাদের এই কলকাতা শহর থেকে নিয়ে এন্টায়ার অংশটা, গঙ্গা রিপারের অংশটা, ওপার থেকে ভারতবর্ষ বলুন, পশ্চিমবাংলা বলুন বা কলকাতা বলুন, যাই বলুন, তার সীমানাটা পাবো। তাছাড়াও হাওড়া ব্রিজ থেকে শুরু করে টালার ট্যাঙ্ক, শহীদ মিনার, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এইরকম যত স্থাপত্য, এইরকম ধরনের নিদর্শন গুলো ছিল বা আছে, সেগুলোকে বম্বিং করে উড়িয়ে দেওয়া হয়। মানে তখন একটা রকম একটা উগ্র টেরোরিজমের একটা প্ল্যান, একটা প্রিপ্ল্যান ব্যাপার। তো এটা একটা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল। সেই ব্লু প্রিন্টটা এসে পৌঁছে আমার হাতে আসার পরে এরা ঠিক বুঝে উঠতে একটু সময় লেগে গেছিল। ইন দি মিন টাইম 16ই আগস্ট হোসেন সাইদ সুরাবর্দী মুসলিম লীগের ওনারা ডাইরেক্ট অ্যাকশন ডে একটা ডাক দেন শহীদ মিনারের, যেটা অর্ডিনারি মনুমেন্ট বলছি আমরা। ওই শহীদ মিনারের ময়দানে একটা বিরাট মিটিং হয়। মুসলিম লীগ, মুসলিম ন্যাশনাল গার্ড, আমাদের তৎকালীন কমিউনিস্ট পার্টি একসঙ্গে জোটবদ্ধভাবে ওখানে একটা মিটিং হয়। এই মোটামুটি এইটা থেকে ওই বাংলা যেটা বলছি 16ই আগস্ট সূত্রপাত। হরেনবাবুর এখানে এই ভূমিকাটা, এবং এর পরে এই ঘটনার পরে এবং এই যে প্ল্যানটা জওয়াহরলাল নেহরু পর্যন্ত পাঠানো হয়েছিল, যেটা বিরাট বড় চক্রান্ত হচ্ছে, আপনি এই ব্যাপারটা ফলো আপ করুন বা আপনি এই ব্যাপারটা একটু দেখুন। তো বেশ কিছুদিন পরে হরেনবাবুর বডিটাকে টুকরো করে কেটে চিনির বস্তায় করে ওই বস্তা নিয়ে মুসলিম লীগের পোষা গুন্ডারা
কোনো খালে বা কোনো জঙ্গলে ফঙ্গলে ফেলতে গিয়ে একদম রেড হ্যান্ডেড করা পড়েছে বডিটাই চিনির বক্তার সময়। তো প্রচুর চেষ্টা করা হয় যে যাতে ওদেরকে ছাড়ানো যায়, ওদেরকে যাতে তারা তো মুসলিম লীগের যারা পোষ্য গুন্ডা কি না আমি পুলিশ রেড হ্যান্ডেড ধরতে পারে, ওদেরকে ধরে নেয় রেড হ্যান্ডেড। ছাড়ানোর চেষ্টা করা ছাড়ানোর চেষ্টা মুসলিম লীগ করেছিল, লীগ নেতৃত্ব ছাড়ানোর চেষ্টা করেছিল, তাতে কোন রকম ভাবে ওদেরকে ছাড়িয়ে উঠতে পারেনি, ওদের যথাযথ সাজা হয়েছে। খুবই অন্যরকম ইতিহাস গুলো দেখানো হবে বলে মনে হয় সিনেমা। আমার মনে হয় না, হরেন বাবুর মতো রং চরিত্রকে কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য এই সিনেমাটা তৈরি হয়েছে, যার জন্যই উনি আমাদের কাছে আসেন। আমাদের কাছে এলে অরিজিনালিটি ব্যাপারটা উনি জানতে পারতেন। অনেক বেশি যদি ওনার উদ্দেশ্য যদি থাকতো সত্যি যথাযথ ইতিহাসটা করবার, তাহলে উনি আসতেন। যথাযথ করবার নেই বলেই উনি আসেননি, উনি অ্যাভয়েড করে বেরিয়ে গেছেন, উনি অপমান করে বেরিয়ে গেছেন। আপনারা বিবেক অগ্নিহোত্রীর অন্য কোনো সিনেমা দেখেন? কাশ্মীর ফাইলস? না 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 না, কাশ্মীর ফাইলস দেখেন না? যে কটা হয়েছে নাকি শুনেছি সব কটাই নাকি বিতর্কিত ব্যাপার, খুবই বিতর্কিত ব্যাপার সিনেমা হয়েছে। আর বেঙ্গল ফাইলসটাও তো ব্যতিক্রমী হলো না, এটাও হলো। আর আপনার দাদুকে আপনি 2005 সাল অব্দি পেয়েছেন, তখন 2005-এ উনি মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা অফস্ক্রিনে এখন কথা বলছিলাম, ক্যামেরা এখন বন্ধ ছিল, আপনি বলছেন তখন আপনার স্কুল কলেজে পড়েন। দাদুর সঙ্গে ওরকম কোনো স্মৃতি আছে যে কোথাও ঘুরতে গিয়েছেন যেখানে দাদু আপনাকে মানে স্পট ভিজিট করে দেখিয়েছে যে আমরা এখান থেকে এসেছিলাম, আমরা এখান থেকে প্রতিরোধ করেছিলাম? না না না, দাদু রাজবাড়ি মানুষ ছিল, খুব কথা কম বলতে। তবে নাতিদের সঙ্গে দাদুদের যে সম্পর্ক, না বলছি কথা খুবই কম বলতে, এর মানে এই না যে একদমই কথা বলতো না, নর্মাল কথাবার্তাই বলতো আমাদের সাথে। তবে এই সমস্ত যে যত ঘটনা বন্ধু বান্ধব ঠাকুমা এদের কাছ থেকে আমরা সমস্ত শুনেছি। এবার পরে গিয়ে যখন জিজ্ঞাসা করেছি এরকম করেছিলে, এরকম ঘটনা ঘটেছিল, তখন হ্যাঁ তবে কে বলেছে, এই বলেছে ওই বলেছে, তখন আস্তে আস্তে আমাদেরকে ঘটনাগুলোকে বুঝতে যে অসংখ্য ধন্যবাদ শান্তনুবাবু আমাদেরকে সময় দেওয়ার জন্য, স্টেটমেন্ট সময় দেওয়ার জন্য। নমস্কার, আপনার নাম? আমার নাম নিহারিকা মুখার্জি, আমি গোপালচন্দ্র মুখোপাধ্যায় নাতনি। কালকে বেঙ্গল ফাইলস রিলিজ করছে এবং সেই বেঙ্গল ফাইলস নিয়ে আপনাদের অনেক অবজেকশন রয়েছে, আপনারা পুলিশের কাছে এর জন্য গেছিলেন এবং আপনারা আদালতেরও দ্বারস্থ হয়েছেন। কি বলবেন সম্পূর্ণ বিষয় নিয়ে এখন এই মুহূর্তে? আগের দিন আপনাদের সঙ্গে কালকে সিনেমাটা রিলিজ হচ্ছে, এর আগে আমরা মানে অ্যাকচুয়ালি আমার দাদুর চরিত্র যেটা মানে দাদুকে আমরা যেভাবে দেখেছি, দাদুর যে চরিত্র সেটাকে সম্পূর্ণ বিকৃত করা হয়েছে। মানে এই ছবিতে আমরা যেটুকু ট্রেলারে টিজারে দেখেছি, তাতে আমার মনে হচ্ছে না দাদুর রূপটা একটা মানে যে রূপটা গোপাল মুখার্জি হওয়া কথা ছিল সেটা সম্পূর্ণ নয়। এতদিন বইটা রিলিজ হচ্ছে, অ্যাটলিস্ট সম্পূর্ণটা জেনে তার সম্বন্ধে একটুখানি রিসার্চ করে তার সম্বন্ধে প্রেজেন্ট করা উচিত ছিল বইটা। এত বছর পরে যখন তাকে দিয়ে একটা বই হচ্ছে, তার জন্য আমরা এটার দ্বারস্থ হয়েছি, আইনের দ্বারস্থ হয়েছি। মূলত আপনাদের কোন কোন জায়গায় বিরোধ আছে? এই ট্রেলারে যে অংশটা দেখানো হয়েছে সেই অংশ কোন কোন জায়গায় আপনারা মূলত বিরোধগুলো দেখেছেন? সেটা দাদুকে সম্বোধন করা হচ্ছে কলকাতা নেই কসাই না, এটা তো এগেন্স্ট আমরা। দাদুর পরিচয় কিন্তু কসাই বলে না, দাদু বিপ্লবী পরিবারে বিলংস করে। দাদুকে সেই রকম ভাবে মানে তার পরিচিতি উনি যেটা ডিজার্ভ করেন সেটা দেওয়া উচিত ছিল। উনি কখনই এই কথাটা বলতে পারেননি। কেন উনি মাংসের দোকান করেছেন, কি ব্যাপার, তার সম্বন্ধে তার জানা উচিত ছিল, পড়াশোনা করা উচিত ছিল, তারপর তাকে নিয়ে বলতে করা উচিত ছিল। অসংখ্য ধন্যবাদ। গোপাল মুখার্জি পশ্চিমবাংলার ঐতিহাসিক চরিত্রদের মধ্যে অন্যতম এক প্রধান ঐতিহাসিক চরিত্র।
তার মূর্তি কলকাতা শহরে কোথাও এত বছরে হয়নি, এবং তাকে নিয়ে যে খুব বেশি বাঙালিরা জানতেন তাও নয়। এই সময়ে দাঁড়িয়ে একজন অবাঙালি রাকেশ সিং বর্তমানে একটি রাজনৈতিক গোলযোগে তিনি জেলে আছেন, তবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন রাকেশ সিং এবং বর্তমানে বিরোধী দলনেতা তারা। সেই বলে রাখা ভালো যে রাকেশ সিং অবাঙালি, সেই বিষয়টা থেকে আপনাদের কোনো মতামত ছিল যে আমার দাদুর মূর্তি দেখে তৈরি এরকম কোনো ব্যাপার? না, এটা সম্বন্ধে আমাদের কোনো কিছু জানানো হয়নি। মূর্তির সম্পর্ক আপনাদের জানানো হয়নি? না, কিছুই জানি না আমরা। এই বিষয়ে কিছু বলতে চান যে এত বছরে করা হয়নি বা এত বছরে স্থাপন হয়নি কেন, বা কি মনে হয় যেটা অনেক বেশি জানা উচিত ছিল মানুষের? গোপাল মুখার্জি যে কার্যকলাপ, উনি যে কাজ করে গেছেন, কলকাতার একটা বিরাট বড় ইতিহাসটা 46 সালে আগেও হয়েছে, তারপরেও উনি জীবিত ছিলেন 2005 পর্যন্ত। অনেক কিছুই করে গেছেন সে। তার মানে আমার মনে হয় 1%ও নতুন প্রজন্ম কেউই জানে না তার সম্বন্ধে। কারণ যাদের জানানোর কথা ছিল তারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য গোপাল মুখার্জির নামটাকে ধামাচাপা দিয়ে রেখেছিলেন। এখন এমনই একটা সিচুয়েশন বেঙ্গল ফাইল হতে চলেছে বিবেক অগ্নিহোত্রী, ফলে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, তার আগে থেকেই হচ্ছে। আর এই বইটা আসাতে আরও বেশি আলোড়ন। আমার মনে হয় না এরপরে আর গোপাল মুখার্জি ইতিহাসটাকে চেপে রাখা যাবে, কেউই পারবে না, কারণ প্রত্যেকেই জানতে চাইবে। আর জানানো উচিত ছিল, কারণ যতদিন কলকাতার ইতিহাস থাকবে গোপাল মুখার্জির নাম মুছে ফেলা যাবে না। আর ইতিহাসকে জানতে গেলে সেই সময় জন্মানোর দরকার লাগে না। ইতিহাস ইতিহাসই। আমরা ইতিহাসে অনেকের সম্বন্ধেই পড়ি, তখন কিন্তু আমরা অ্যাক্টিভিটি কিছু দেখতে পাইনি। আমরা বইতে পড়ে জানতে পেরেছি উনি এটা করে গিয়েছিলেন। তাও গোপাল মুখার্জি 46-এ যেটা করে গিয়েছিলেন, নতুন প্রজন্ম তাহলে জানবে না কেন যে কলকাতার জন্য উনি কী করে গিয়েছিলেন? তো আমার বক্তব্য হচ্ছে, ইতিহাস জানতে গেলে সেই সময়ে হাতে হাত মিলিয়ে কাজ করার দরকার পড়ে না, বা চাক্ষুষ দেখার দরকার পড়ে না। ইতিহাস জানতে গেলে বই পড়তে হয়। বই পড়তে গেলে বইতে সেই ইতিহাসটা রাখতে হবে। কলকাতার ইতিহাসে গোপাল মুখার্জিকে মুছে দেওয়া যাবে না। কলকাতার ইতিহাস যতদিন আছে, কলকাতা শহর যতদিন আছে। অসংখ্য ধন্যবাদ।